তেল সংকট আন্তর্জাতিক ঘটনা হলেও বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন জামায়াত, বিএনপি, এনসিপি শাসন তেল সংকটকে তাদের প্রধান ব্যবসায় পরিণত করেছেন। অবৈধ ইউনূস সরকারের কল্যাণে বাংলাদেশ চাইলেও অন্য কোনো সূত্র থেকে জ্বালানি তেল আমদানি করতে পারবে না। তার জন্য আমেরিকার অনুমতি প্রয়োজন হবে। রাশিয়া থেকে আমদানির অনুমতি চেয়েছিল আমেরিকার কাছে বাংলাদেশ, কিন্তু আমেরিকা সাফ মানা করে দিয়েছে। দরকার হলে ভারতের কাছ থেকে কেন, এ কথাও বলে দিয়েছে। আর সে কারণেই তড়িঘড়ি করে ভারতে গেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আর প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা। ভারত নিঃসন্দেহে এই বিপুল ব্যবসার সুযোগ হাতছাড়া করবে না, কিন্তু এখন বাংলাদেশে ভারত বিরোধীরা কেউ টু শব্দটি করবে না। কাজটি যদি শুধু শেখ হাসিনা বা আওয়ামী লীগ করতো, তাহলে এতক্ষণে সরকার ফেলে দেওয়ার এক দফা ঘোষণা হয়ে যেত। বাংলাদেশের আওয়ামী বিরোধীরা এতটাই ভয়ঙ্কর যে আওয়ামী লীগের তৈরি করা তেলের পাইপলাইন সহ সংরক্ষণাগার অব্যবহৃত ফেলে রাখবে, কিন্তু ভারতের কাছে গোপন চিঠি দিয়ে তেল ভিক্ষা করতেও তাদের বাধে না। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের বাজার অত্যন্ত অস্থির এবং সংকটময় একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটার কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। বিশ্বের মোট তেল এবং এলএনজির প্রায় 20% এই নৌপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এই অস্থিরতার ঢেউ বাংলাদেশেও ব্যাপকভাবে এসে লেগেছে। আজই জানা গেল যে বাংলাদেশের একটি তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালী আটকে দিয়েছে এবং জাহাজটি আবার দুবাইতে ফেরত গেছে। জ্বালানি নিরাপত্তার এই স্পর্শকাতর সময়ে অবৈধ ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ হিসেবে পরিচিত তারেক রহমান সরকার এমন একটি দুর্ভাগ্যজনক সময়ে ক্ষমতায় এসেছে, যখন দেশের অভ্যন্তরীণ অবকাঠামোর সঠিক ব্যবহার এবং দূরদর্শী আন্তর্জাতিক চুক্তির অভাব পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। একদিকে দেশে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক তেল খালাস ও মজুদ অবকাঠামো অব্যবহৃত অবস্থায় পড়ে আছে, অন্যদিকে বাধ্য হয়ে আন্তর্জাতিক ভূরাজনীতির জটিল সমীকরণে প্রবেশ করে তৃতীয় দেশের মাধ্যমে তেল আমদানির চেষ্টা চলছে। ঠিক এই প্রসঙ্গেই উল্লেখ করতে হয় যে পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময়কালে গৃহীত দূরদর্শী জ্বালানি নীতি এবং অবকাঠামো উন্নয়নের কৌশলগত প্রজ্ঞা আজকের এই সংকটকালে আরো স্পষ্ট হয়ে উঠেছে। শেখ হাসিনার নেতৃত্বে সরকার যখন দেশের জ্বালানি নিরাপত্তাকে শক্তিশালী করার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগিয়েছিল, তখন দেশের ভারত বিরোধী একটি গোষ্ঠী প্রতিটি উদ্যোগের বিরোধিতা করেছিল। কিন্তু আজকের পরিস্থিতি প্রমাণ করছে যে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার স্বার্থে ভারতের সঙ্গে ভারসাম্যপূর্ণ এবং পারস্পরিক সুবিধাজনক অংশীদারিত্ব গড়ে তোলা কতটা প্রয়োজনীয় ছিল। আওয়ামী লীগ সরকার এই অঞ্চলের ভূরাজনৈতিক বাস্তবতা মেনে নিয়ে একটি বাস্তবসম্মত এবং দেশের স্বার্থে পররাষ্ট্রনীতির অনুসরণ করছিল, যার ফলে জ্বালানি খাতে কেবল উন্নত অবকাঠামো নির্মাণ করাই নয়, বরং আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে সরবরাহ নিরাপত্তা নিশ্চিত করার ভিত্তি তৈরি হয়েছিল। সাগরে বড় জাহাজ থেকে সরাসরি পাইপলাইনে তেল খালাস এবং পরিবহন করার জন্য কক্সবাজারের মহেশখালীতে 8,000 কোটি টাকার বেশি খরচে নির্মিত সিঙ্গেল পয়েন্ট মুরিং বা এসপিএম বা ভাসমান বয়া প্রকল্পটির দিকে দৃষ্টি দিলে আওয়ামী লীগ সরকারের দূরদর্শিতার একটি উজ্জ্বল নিদর্শন পাওয়া যায়। এই বিশাল প্রকল্পের নির্মাণ কাজ 2024 সালের প্রথম দিকে সমাপ্ত হওয়া সত্ত্বেও জুলাই সন্ত্রাসের পর ক্ষমতায় আসা অবৈধ ইউনূস সরকার এবং পরবর্তীতে তার বর্ধিত সংস্করণ তারেক রহমানের সরকার কেবল পরিচালনাকারী ঠিকাদার নিয়োগ করতে না পারার কারণে এটি আজও বাণিজ্যিকভাবে চালু করা সম্ভব হয়নি। এই প্রকল্পের আওতায় মহেশখালীতে প্রায় 100 একর জায়গার উপর পাম্পিং স্টেশন এবং 6টি বিশাল স্টোরেজ ট্যাঙ্ক নির্মাণ করা হয়েছে। এর মধ্যে 3টি ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলের জন্য এবং 3টি ডিজেলের জন্য নির্ধারিত। এই ট্যাঙ্কগুলোতে সব মিলিয়ে 2 লাখ টন তেলের মজুদ সক্ষমতা রয়েছে, যা দিয়ে দেশের বর্তমান চাহিদার প্রায় 1 মাসের ক্রুড অয়েল এবং 1 সপ্তাহের ডিজেলের মজুদ রাখা সম্ভব। চীনের সঙ্গে সরকার টু সরকার বা G2G চুক্তির আওতায় আওয়ামী লীগ সরকারের আমলে এই অত্যাধুনিক প্রকল্প বাস্তবায়িত হয়েছিল। সাগরের ভাসমান বয়া থেকে মহেশখালী হয়ে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি পর্যন্ত 220 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ 2টি পৃথক
পাইপলাইনও পুরোপুরি প্রস্তুত করা হয়েছিল। বর্তমানে এই বিশাল বিনিয়োগ এবং কৌশলগত সুবিধা ব্যবহার না করে বরং বিপরীত দিকে চালিত হয়ে ভারতের কাছে জ্বালানি তেলের জন্য হাত পাতার যে হাস্যকর দৃশ্য দেখা যাচ্ছে তা বাংলাদেশের জাতীয় মর্যাদার জন্য অত্যন্ত ক্ষতিকর। টাকা তো বটেই। সনাতন পদ্ধতিতে গভীর সাগরে থাকা বড় মাদার ভেসেল থেকে ছোট বা লাইটার জাহাজে করে কর্ণফুলী চ্যানেল দিয়ে তেল রিফাইনারিতে আনতে যে প্রচুর সময় এবং অর্থের অপচয় হতো তা এড়ানোর জন্যই এসপিএম প্রকল্প গ্রহণ করা হয়েছিল। 1 লাখ টন ক্রুড অয়েল খালাস করতে যেখানে সাধারণ পদ্ধতিতে 11 দিনের মতো সময় লাগতো, সেখানে এসপিএম পাইপলাইনে মাত্র 48 ঘন্টার মধ্যে সমপরিমাণ তেল খালাস এবং পরিবহন করা সম্ভব। প্রকল্প সংশ্লিষ্টদের মতে এটি পূর্ণমাত্রায় চালু হলে বছরে প্রায় 800 কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হওয়ার কথা। এমনকি ইস্টার্ন রিফাইনারির বর্তমান পরিশোধন ক্ষমতা ব্যবহার করলেও বছরে অন্তত 500 কোটি টাকা বাঁচানো সম্ভব হতো। জ্বালানি বিশেষজ্ঞদের মতে বর্তমানের মতো একটি বৈশ্বিক সংকটকালে এই প্রকল্প চালু থাকলে লাইটারেজ জাহাজের অতিরিক্ত জ্বালানি খরচ এড়ানো যেত, পরিবহনজনিত সিস্টেম লস বা অপচয় কমানো যেত এবং পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা যেত। সবচেয়ে বড় কথা, 2 লাখ টনের মজুদ সক্ষমতাকে একটি কৌশলগত বা স্ট্র্যাটেজিক মজুদ হিসাবে ব্যবহার করে দেশের জ্বালানি নিরাপত্তাকে সুসংহত করা যেত। কিন্তু কেবলমাত্র আওয়ামী লীগ বিরোধী রাজনীতির কারণে এই বিশাল সম্পদ অযথা অলস পড়ে আছে। এই প্রসঙ্গে উল্লেখ করতে হয় যে দেশের ভারত বিরোধী রাজনীতির কুৎসিত চেহারা এই সংকটকালে স্পষ্ট হচ্ছে আরো। যারা আওয়ামী লীগ আমলে ভারতের সঙ্গে যে কোনো ধরনের অর্থনৈতিক বা কৌশলগত সহযোগিতাকে দালালি বলে আখ্যায়িত করতেন, আজ তারাই নিঃশব্দে ভারতের কাছে জ্বালানি তেলের জন্য আবেদন করছেন, নিবেদন জানাচ্ছেন। এই দ্বিচারিতার পেছনে রয়েছে বাংলাদেশের একটি অংশের গভীর মানসিক দৈন্যতা, যারা দেশের সার্বভৌমত্ব এবং স্বার্থের চেয়ে রাজনৈতিক প্রতিহিংসাকে বেশি গুরুত্ব দেন। আওয়ামী লীগ সরকার যখন ভারতের সঙ্গে পারস্পরিক সুবিধার ভিত্তিতে জ্বালানি সহযোগিতার চুক্তি করেছিল তখন এদের আক্রমণের মাত্রা ছিল তীব্র, কিন্তু আজ যখন দেশের সংকটকালে একই ভারতের কাছে সহায়তা চাইছে, তেল সহযোগিতা, জ্বালানি সহযোগিতা, তখন এদের কণ্ঠ নিস্তব্ধ, এরা একদম বোবা হয়ে গেছে। এই আচরণ প্রমাণ করে যে বাংলাদেশের ভারত বিরোধী রাজনীতি আসলে দেশের স্বার্থের জন্য নয়, বরং নিছক ক্ষমতার লোভে পরিচালিত একটি অসৎ কৌশল। অভ্যন্তরীণ সক্ষমতা অব্যবহৃত থাকার এই হতাশার পাশাপাশি আন্তর্জাতিক বাজার থেকে তেল সংগ্রহের ক্ষেত্রেও বাংলাদেশ বহুমুখী সীমাবদ্ধতার সম্মুখীন। দেশে অবস্থিত রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের বার্ষিক পরিশোধন সক্ষমতা মাত্র 15 লাখ টন এবং 1968 সালে প্রতিষ্ঠিত এই প্রযুক্তি মূলত মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেল শোধনের উপযোগী। ফলে আন্তর্জাতিক বাজারে তুলনামূলকভাবে সস্তায় পাওয়া গেলেও রাশিয়ার ভারী ক্রুড অয়েল প্রক্রিয়াকরণ বাংলাদেশের পক্ষে সরাসরি সম্ভব নয়। এই সীমাবদ্ধতার কারণে ডিজেল, অকটেন এবং জেট ফুয়েলের জন্য পরিশোধিত পণ্যের জন্য বাংলাদেশকে আমদানির উপর অত্যধিক নির্ভর করতে হয়, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর ব্যাপক চাপ সৃষ্টি করে। এই পরিস্থিতি সামাল দিতে জ্বালানি বহুমুখীকরণের কৌশল হিসাবে তারেক রহমানের সরকার এখন ভারতের মাধ্যমে রাশিয়ার অপরিশোধিত তেল শোধন করে তা দেশে আনার একটি চুক্তির পথে এগোচ্ছে। প্রস্তাবিত এই সরকার টু সরকার বা G2G ব্যবস্থায় ভারত বাংলাদেশের হয়ে রাশিয়ার তেল আমদানি করবে, নিজেদের রিফাইনারিতে তা শোধন করবে এবং পরিশোধিত পণ্য বাংলাদেশে রপ্তানি করবে। এই প্রক্রিয়ার সঙ্গে আন্তর্জাতিক ভূরাজনীতি এবং পরাশক্তিগুলোর স্বার্থ ওতপ্রোতভাবে জড়িত। বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীল রাখতে আমেরিকা ইতিমধ্যেই ভারতকে রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে ছাড় দিয়েছে বলে জানা যায়। মজার ব্যাপার হচ্ছে যুক্তরাষ্ট্রের এই নীতির কারণে ভারতীয় শোধনাগারগুলো নিজেদের অপরিশোধিত চাহিদার একটি বড় অংশ রাশিয়া থেকে মিটিয়ে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের অতীত শুল্ক নীতির নানা উত্থান পতনের পরও বিশ্ববাজারের বাস্তবতা মেনে নিয়ে এই ছাড় দেওয়া হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশও কূটনৈতিক পর্যায়ে আবেদন জানিয়েছিল যাতে তাদেরও বিকল্প উপায়ে বিশ্ববাজার থেকে স্থিতিশীল মূল্যে জ্বালানি সংগ্রহের সুযোগ দেওয়া হয়। কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আমেরিকা সরাসরি বাংলাদেশকে রাশিয়ার তেল কিনতে অনুমতি দেয়নি,
বরং ভারতের মাধ্যমে এই কাজ করতে বলেছে। এর মানে হচ্ছে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা এখন সম্পূর্ণভাবে ভারতের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। এর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও নতুন একটি উদ্যোগ খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু ইতিমধ্যেই আমিরাত থেকে আমদানি করার একটি ভেসেল বা একটি জাহাজ আটকে দিয়েছে হরমুজ প্রণালীতে ইরান। প্রযুক্তিগত, আর্থিক এবং বাণিজ্যিক দিক মূল্যায়নের জন্য ইতিমধ্যে একটি কারিগরি কমিটিও গঠন করা হয়েছে। মূলত মধ্যপ্রাচ্য নির্ভরতা কমানো এবং নিজস্ব শোধন সক্ষমতা সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার বৃহত্তর নীতির অংশ হিসেবেই এই কৌশল গ্রহণ করা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে জ্বালানি বিশ্লেষকদের মতে একটি বা দুটি নির্দিষ্ট সরবরাহকারী দেশের উপর দীর্ঘমেয়াদে অতি নির্ভরতা বড় ধরনের ঝুঁকির কারণ হতে পারে। বৈশ্বিক তেলের বাজার অত্যন্ত পরিবর্তনশীল হওয়ায় যে কোনো ভূরাজনৈতিক সংকট বা প্রাকৃতিক দুর্যোগের সময় ফোর্স মেজর বা অনিবার্য কারণ দেখিয়ে সরবরাহ বিঘ্নিত হওয়ার অতীত নজির রয়েছে। বর্তমানে ভারতের শিলিগুড়ি থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত আন্তঃসীমান্ত পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির জন্য আওয়ামী লীগ আমলেই একটি দীর্ঘমেয়াদী চুক্তি সম্পাদিত হয়েছিল, যা এখনো চলমান রয়েছে। কিন্তু সার্বিক জ্বালানি নিরাপত্তার জন্য একক কোনো দেশের উপর সম্পূর্ণ নির্ভরশীল হওয়ার বিপদ আজ স্পষ্ট হয়ে উঠেছে। সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে যে ভারত বিরোধী রাজনীতির নামে আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করা হলো। আজ সেই ভারতের কাছেই হাত পাততে হচ্ছে তারেক রহমানের সরকারকে। আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে যে পারস্পরিক সম্মান এবং সমতার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে উঠেছিল, তার বিপরীতে এখন ভিক্ষুকের মতো ভারতের দরজায় কড়া নাড়তে হচ্ছে সরকারকে। এটি কেবল বাংলাদেশের জাতীয় মর্যাদার জন্য ক্ষতিকর নয়, বরং দীর্ঘমেয়াদী কৌশলগত স্বার্থের জন্য বিপজ্জনক। আওয়ামী লীগের আমলে ভারতের সঙ্গে যে সম্পর্ক গড়ে তোলা হয়েছিল তা ছিল পারস্পরিক স্বার্থ এবং সম্মানের ভিত্তিতে। কিন্তু এখন যে অবস্থা তৈরি হয়েছে তাতে বাংলাদেশ সম্পূর্ণভাবে ভারতের করুণার উপর নির্ভরশীল হয়ে পড়েছে। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশে কি সত্যি জ্বালানির সংকট আছে, নাকি নতুন তেল ব্যবসার বন্দোবস্ত শুরু হয়েছে? যখন 2 লাখ টনের মজুদ সক্ষমতা খালি, পাইপলাইন অচল, লাইটারেজ অপচয়, আর অপর প্রান্তে G2G নামে তৃতীয় দেশের শোধনাগারে রাশিয়ান ক্রুড শোধনের ব্যয়, চার্জ এবং পরিবহন সব মিলিয়ে অতিরিক্ত বোঝা চাপছে, তখন সংকটকে সামাল না দিয়ে ব্যবসা বানানোর প্রণোদনাই যেন বড় হয়ে ওঠে। তার উপর যদি নীতি নির্ধারণ চলে অনুমতি সাপেক্ষ কূটনীতিতে, তবে দর কষাকষির ক্ষমতা গিয়ে রাষ্ট্রীয় স্বার্থ গ্যারান্টি দেওয়া কঠিন। জুলাই সন্ত্রাসের ধারাবাহিকতায় গঠিত বর্তমান কাঠামো তাই জনগণের জ্বালানি নিরাপত্তাকে প্রাধান্য না দিয়ে বাজার সুবিধার গণিতকে অগ্রাধিকার দিচ্ছে। এতে তাৎক্ষণিকভাবে লাভ হতে পারে কারো কোনো পক্ষের, কিন্তু রাষ্ট্রের স্ট্র্যাটেজিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হবেই এবং হচ্ছেও। বাংলাদেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত বলেছিলেন যে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেবেন, কিন্তু তারপরও বাংলাদেশের পক্ষ থেকে ইরানের উপর এই অন্যায্য আক্রমণের কোনো প্রকার নিন্দা জানানো হয়নি। আর সে কারণে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশে তেল বা জ্বালানি পরিবহনকারী জাহাজ চলাচল করতে দেওয়া হয়নি। জাহাজটি ফেরত গেছে দুবাইতে। বুঝতেই পারছেন পরিস্থিতি জটিল এবং নাজুক হয়ে উঠছে। এর মধ্যেই সরকার এবং সরকার ঘনিষ্ঠরা জ্বালানি তেলের ব্যবসা চালিয়ে যাচ্ছে। ফুলে ফেপে উঠছেন কেউ না কেউ, মরছে জনগণ। কি আসে যায় তাতে বলেন? ভালো থাকবেন সবাই।